আবারও বাড়ল বাস ভাড়া। কিন্তু এই বাস ভাড়া বৃদ্ধি কতটা যৌক্তিক? আর মালিক পক্ষ সরকারকে চাপ দিচ্ছিল ভাড়া বাড়ানোর জন্য কিছু গায়েবী খরচ দেখিয়ে। সেই গায়েবী খরচগুলোই বাকি। এ নিয়ে আজকের নির্বাচিত খবর আছে। আমি আব্দুল্লাল হোসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। স্বাগত আপনাকে নির্বাচিত সংবাদে। আহ, আজ আপনি মানে আজকের পত্রিকায় আপনার একটি বড় করে প্রতিবেদন ছাপা হচ্ছে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে, এবং আজই আসলে সিদ্ধান্ত হলো যে বাস ভাড়া বাড়ানোর। কিলোমিটার প্রতি কত বাড়ানো হচ্ছে, আহ, এবং এই যে বাস ভাড়া বাড়ানো হলো এর পেছনে কি যুক্তি দিচ্ছেন সড়ক রেল এবং পরিবহন মন্ত্রী? ধন্যবাদ আপনাকে। একটা জিনিস হচ্ছে যে যখন জ্বালানি তেলের দাম বেড়েছে, বাড়লো এবং ডিজেলের দাম বাড়লো, তখন থেকে আসলে মনে করা হচ্ছিল যে বাসের ভাড়া বাড়বে। তো সেই ক্ষেত্রে জ্বালানি তেল ডিজেলের দাম, বাসগুলো চলে ডিজেলে, আমাদের দেশে যত বাস চলে বা ট্রাক চলে এগুলো ডিজেলে চলে, সুতরাং ডিজেলের দামটাই এখানে ধর্তব্য বিষয়। অন্য অন্য জ্বালানিটা আমরা আনছি না। তো আপনার যখন ডিজেলের দাম বাড়লো, মানে 100 টাকা থেকে 115 টাকা হলো, তখন থেকেই পরদিনই আসলে বিআরটি এর একটা কমিটি আছে, কমিটি নর্মালি বাসের ভাড়া ঠিক করে, নন এসি বাসের ভাড়া ঠিক করে। তো তারা কমিটি মিটিং করেছে, মিটিং করার পর তারা একটা প্রস্তাব তৈরি করেছিল যে 22 পয়সা বাস ভাড়া বাড়ানোর জন্য। মালিক সমিতি আরও একটু বেশি চেয়েছিল, তারা চেয়েছিল যে 28 পয়সা। ফাইনালি আজকে সরকার 11 পয়সা বাড়িয়েছে। তো এটা একটা ভালো কিলোমিটার সিদ্ধান্ত। প্রতি। কিলোমিটার প্রতি 11 পয়সা বাড়িয়েছে। এখানে একটা জিনিস আপনাকে বলা দরকার, বিআরটি যখন ভাড়াটা প্রস্তাব করেছিল 22 পয়সা, তারা ওই অন্যান্য খরচও এর মধ্যে অন্তর্ভুক্ত করেছিল। যে তারা বলার চেষ্টা করেছিল যে মালিক সমিতি যে আমাদের ডলারের মূল্য বেড়েছে, সেই কারণে তারা যে খুচরা যন্ত্রাংশ আমদানি করেন, এটা তাদের বাড়তি খরচ হচ্ছে, তাদের লুব্রিকেন্টের দাম বেড়েছে। তো এই বিষয়গুলো যুক্ত করেছিল। তো আজকে ফাইনালি যখন মিটিং হলো, মন্ত্রী এবং অন্যান্য মালিক সমিতির নেতারা ছিলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে আপনারা যে বলছেন অন্য অন্য জিনিসের দাম বেড়েছে, কিন্তু পৃথিবীতে এখন একটা টার্মোইল চলছে, বাংলাদেশেও এটার প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে আমরা অন্য অন্য খরচটা ধরতে পারবো না, আমরা শুধু জ্বালানির যে মূল্যটা বেড়েছে এটাকেই ধরে আমরা ভাড়াটা অ্যাডজাস্ট করতে চাই। সেই ক্ষেত্রে 11 পয়সা বাড়ে, আমরা এটাই করব, আপনারা এটা মেনে নেন। আমি যতটুকু জানি, আমার মানে সোর্স থেকে যেটা আমরা জানতে পেরেছি, যে এই ভাড়া বৃদ্ধির বিষয়টা প্রধানমন্ত্রী পর্যন্ত মানে গিয়েছে, প্রধানমন্ত্রীর মতামত নেওয়া হয়েছে আনঅফিসিয়ালি। সেখানে প্রধানমন্ত্রী একটা জিনিস বলার চেষ্টা করেছে যে এখন মানুষ চাপে আছে, তাদেরকে আর বেশি চাপে ফেলা যাবে না, সুতরাং যতটা কমানো যায় কমে ভাড়াটা ঠিক করা যায় সেটা মানে দেখা। এবং শেষ পর্যন্ত মোটামুটি একটা রিজনেবল 11 পয়সা বাড়ানো হয়েছে কিলোমিটার প্রতি, এটা মোটামুটি রিজনেবল বলা চলে। আচ্ছা, আহ, আমি আপনার একটু মূল্যায়ন জানতে চাই। এই মূল্য বৃদ্ধি কতটা যৌক্তিক মনে হচ্ছে আপনার কাছে? এখনকার যেটা করেছে একদম পুরা শুধু শুধু জ্বালানির যে মূল্যটা বেড়েছে সেটা সেটা ধরেই ভাড়াটা বাড়ানো হয়েছে, এটা মোটামুটি যৌক্তিক। অন্যান্য প্রশ্ন আছে, মানে আপনার যেসব খরচ দেখিয়ে তারা ভাড়াটা নির্ধারণ করে সেটা নিয়ে নানান প্রশ্ন আছে। আপনার প্রতিবেদনে উল্লেখ করেছেন যে গায়েবী খরচ দেখে বাস মালিকেরা সরকারকে চাপ দিচ্ছেন, দিচ্ছিলেন মূল্যবৃদ্ধির জন্য। এখানে গায়েবী খরচ কোনগুলো? আপনি কি আসলে বলার চেষ্টা করেছেন আপনার প্রতিবেদনে? যখন একটা তাদের একটা স্থায়ী কমিটি আছে, কমিটি ভাড়া একটা প্রস্তাব করে, 11 সদস্যের কমিটি। তারা ব্যয় বিশ্লেষণ করে। ব্যয়টা হলো কি, একটা বাস আপনি কত দিয়ে কিনলেন, মানে বিনিয়োগ কত, ব্যাংক লোন নিয়েছেন আপনি, এটা সুদ সহ, তারপর অন্য রেজিস্ট্রেশন, অন্যান্য খরচ, নানান কিছু এর মধ্যে যুক্ত হয়। তো এর মধ্যে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে অনেক খরচ আসলে দেখাচ্ছে। দেখানোর কারণে এই খরচটা যখন আপনি ইনক্লুড করবেন তখন ভাড়াটা এমনিতেই বেড়ে যাবে, মানে প্রত্যেকটা খরচই কিন্তু সেটা ভাড়াতে কনভার্ট হয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে ওরা বলে যে আমি 35 ঢাকায় ধরেন, আপনাকে উদাহরণস্বরূপ যদি বলি, ঢাকায় একটা বাস 35 লাখ টাকা কেনা, তারপরে সুদ, ব্যাংক লোন, সুদ, তারপর অন্যান্য খরচ ধরে বলতেছে বিনিয়োগ 46 লাখ টাকা। তা আমাদের প্রশ্ন হচ্ছে, তা আবার বলা হচ্ছে যে বাসটা 10 বছর চলবে, এটা ধরে ভাড়াটা ঠিক করে। কিন্তু আমরা দেখতেছি যে সরকারই ঠিক করে দিয়েছে 20 বছর পুরনো বাস চলতে পারবে, তার মানে 10 বছর চলার পরে এই বাসটার তো আর কোনো মানে মূল্য থাকতেছে না। আপনি তাহলে বাড়তি যে মানুষের কাছ থেকে ভাড়াটা নিচ্ছেন, এটা তাহলে ফাও নিচ্ছেন। সুতরাং এটা একটু মানে সাংঘর্ষিক হয় আইনের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে। কারণ আমরা আরেকটা জিনিস দেখি, ওরা বলে যে আমরা 5 লাখ টাকা 6 লাখ টাকা
খরচ করে 3 বছর পর পর আমরা রেনোভেশন করি, কিন্তু ঢাকার বাসগুলো দেখলে আমরা আমাদের মনে হয় না যে এটা আসলে রেনোভেশন করে এই টাকাটা খরচ করে। তারা শ্রমিকের পেছনে বোনাস অন্য অন্য খরচের কথা বলে, কিন্তু এটা আসলে দেয় না। তো এই খরচগুলো যখন তারা যুক্ত করে তখন কিন্তু আলটিমেটলি ভাড়াটা বেড়ে যায়। সুতরাং এই খরচগুলো যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয়, আমার ধারণা বা আমাদের বিশ্বাস সেটা হলো যে যে ভাড়াটা প্রস্তাব করে কমিটি তার চেয়ে আরো অনেক কমে যাওয়ার কথা। আচ্ছা, আপনি এই ঘুরে ফিরে আসলে কমিটির কথা আসছে, যে বাস ভাড়া পুনর্নির্ধারণ যে কমিটি, সে কমিটির কথা আসছে। আহ, এই কমিটিটা সম্পর্কে একটু বলবেন, এবং আপনার প্রতিবেদনে যতটুকু উঠে এসেছে যে এই কমিটির যে গঠন, এটাও আসলে একটু প্রশ্নবিদ্ধ। মোটা দাগে একটা জিনিস তো একদম বলা যায়, মানে সরাসরি বলা যায় যে কমিটিতে পরিবহন মালিক শ্রমিকদের আধিক্য থাকে। সেই ক্ষেত্রে এই জন্যই এই যে কমিটিগুলোতে যে ব্যয় বিশ্লেষণটা হয় সেই ক্ষেত্রে পরিবহন মালিকদের মানে তাদের প্রভাব, তাদের চাওয়াটা বেশি গুরুত্ব পায়। সেই জন্যই আমরা এই আজগুবি ব্যয়ের কথা আমি যেগুলো বলছি, এই ব্যয়গুলো কিন্তু পরিবহন মালিকরাই ঢোকানোর চেষ্টা করেন। সেই জন্য দেখা গেল যে পরিবহন মালিকদের স্বার্থের বিষয়টা একটু বেশি আসে। সে এই জায়গায় সরকারের আসলে কিছু করণীয় থাকে, যে ফাইনালি যেহেতু সড়ক মন্ত্রণালয় বা সরকার আরও উপর থেকে এই সিদ্ধান্তটা আসে, সেই জন্য সরকারের ওই উপর থেকে এই সিদ্ধান্তটা এভাবেই নেওয়া উচিত যে আসলে কমিটি যে দিল সেটা জাস্টিফাইড কিনা সেটা আরও বিবেচনা করা। এইবার আমার ধারণা এইবার এই জিনিসটা আমলে নিয়েছে। অতীতে আমি দেখেছি যে কমিটি যে সিদ্ধান্তগুলো অতীতে সরকারে বিশেষ করে আওয়ামী লীগের সময়ে কমিটি যেসব সিদ্ধান্ত দিত বা যে প্রস্তাবটা করতো ভাড়া বৃদ্ধির, ওইটা মোটামুটি অলমোস্ট রেখে দেওয়া হয়তো, 1-2 পয়সা এদিক ওদিক করা হয়তো। সুতরাং এইবার দেখলাম যে অনেকটা কমানো হয়েছে, এটা একটা ভালো লক্ষণ আমি মনে করি। আচ্ছা, এবার আজ মন্ত্রী যখন ঘোষণা দিলেন, তিনি বললেন যে এরপরে যদি তেলের জ্বালানির দাম কমে, বিশেষ করে ডিজেলের দাম কমে, তখন এই ভাড়াটা আবার সমন্বয় করা হবে, অর্থাৎ কমানো হবে। অতীতের ইতিহাস কি যদি বলতেন, যে আগে এমনিতে কিরকম এমনিতে আপনার সরকারিভাবে যখন তেলের দাম কমে, কিছু কিছু ক্ষেত্রে অতীতে আমরা দেখেছি যে ভাড়াটা কমানো হয়, যে মানে আপনার 5 টাকা কমলো 5 পয়সা ভাড়া কমানো হয়, 3 টাকা কমলো 3 পয়সা বাড়ানো হয়। 2022 সালে সর্বশেষ যখন ভাড়া বাড়ানো হয়েছিল 40% মতো, তখন কিন্তু জ্বালানির দাম বেড়ে গিয়েছিল। এরপরে 1 মাসের মধ্যে আবার কমে যায়, তারপর পর্যায়ক্রমে আরও কমেছে। কমার পরে সরকার 8 পয়সা ভাড়া কমানো হয়েছিল, 2 দফায় 8 পয়সা ভাড়া কমিয়েছে, কিন্তু বাস্তবে আমরা দেখেছি যে এটা কার্যকর হয় না। কারণ সরকার ঘোষণাটা দেয় কিন্তু সেটাকে কার্যকর করার মতো সরকারের সেই ধরনের উদ্যোগ আমরা দেখি নাই। সেই জন্য দেখা গেল তারা বাড়ানোর সময় বাড়িয়ে নেয় ঠিকই আমাদের পরিবহন মালিক শ্রমিকেরা, কিন্তু যখন কমানোর ঘোষণাটাতে সেটা তারা কার্যকর করেন না বাস্তবিক অর্থে। বাস ভাড়া তো বাড়লো, এবার লঞ্চ ভাড়া বা রেল রেল ভাড়া যেটা, এটা কি বাড়বে? রেলটা আপনার একদম সরকারি একটা বিষয়, সরকারের পরিবহন সংস্থা রেল, গণপরিবহন। রেলের ভাড়া বাড়ানো একটু জটিল, নর্মালি সরকার এটা করে না, মানে বড় ধরনের না হলে। তো আমরা আজকে এই কথাটা জিজ্ঞেস করেছিলাম আমরা সড়ক পরিবহন মন্ত্রীকে, উনি রেলমন্ত্রীও নৌ পরিবহন মন্ত্রীও। তো উনি বলছিলেন যে আমরা সড়কটাতেই নিয়ে আসি, আমরা রেলের কথাটা চিন্তা করতেছি না, রেলে ভাড়া বাড়ানোর চিন্তা করছি না, বা সরকার এটা করবে না মনে হয় এখন। আর লঞ্চেরটাও এখন আমরা বিবেচনায় নেই না। অবশ্য লঞ্চ মালিক সমিতি তারা 42% ভাড়া বাড়ানোর বিষয়ে আবেদন দিয়েছেন, কিন্তু এখনও সরকার ওইরকম কোনো সিদ্ধান্ত নেয় নাই। তবে ভবিষ্যতে নেবে কিনা সেটা একটা দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ের উপর নির্বাচিত খবর নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।